প্রিয় শিক্ষার্থী শুভেচ্ছা নিও। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদেরকে স্বাগতম। আমি মিজানুর রহমান, টেক্সটাইল বিভাগের শিক্ষক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 2 বিষয়ের অর্থাৎ 1941 কোডের নবম অধ্যায় থেকে প্রথম ক্লাস আমরা শুরু করছি। এই ক্লাসের যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুটা হচ্ছে যে কম্বিং মেশিনের অংশসমূহ আলোচনা। অর্থাৎ আমরা যে ইয়ার্ন তৈরি করব, এই ইয়ার্ন বা সুতা তৈরি করতে যাই কম্বিং মেশিন যে আমরা ব্যবহার করে থাকি, এই কম্বিং মেশিনের যে প্রধান অংশগুলো যে কাজ করে এবং কোন কোন অংশে কি কাজ হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখে আসি যে এই ক্লাস থেকে আমরা কি ধরনের বা কি সম্পর্কে জানতে পারবো। যেমন কম্বিং মেশিনের প্রধান অংশ সম্পর্কে জানতে পারবো। তারপরে এখন দেখি যে কম্বিং মেশিনের প্রধান অংশসমূহ কি কি, বা প্রধান যে অংশে বা যন্ত্রাংশ দিয়ে কাজ করা হয় সেই যন্ত্রাংশগুলো কি কি। ক্রিল, প্রথমত আছে ক্রিল বা ফিড অঞ্চল, দ্বিতীয়ত আছে কম্বিং অঞ্চল, ডেলিভারি অঞ্চল, ডাবলিং অঞ্চল এবং ড্রাফটিং অঞ্চল। তো এই যে ক্রিল, কম্বিং, ডেলিভারি, ডাবলিং এবং ড্রাফটিং অঞ্চলে কি হয় বা এর বিস্তারিত বর্ণনাটা একটু দেখে আসি। প্রথমত ক্রিল বা ফিড অঞ্চল। এই অঞ্চলে স্লাইবার ল্যাব বা মিনি ল্যাব বসানো থাকে, যা আস্তে আস্তে ফিড হতে থাকে। তো এই যে ক্রিল, সাধারণত আমরা ক্রিল বলতে বুঝি যেখানে কোনো মেশিনের যে অংশতে উৎপাদিত যে পণ্যটা তৈরি হবে সেই পণ্য তৈরি করার আগে যে উপাদানটা আমরা মেশিনে সেট করে থাকি, সেই উপাদান বসানোর বা সেট করার জন্য যে জায়গা বা এলাকাটা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে ক্রিল অঞ্চল। এবং এই ক্রিল অঞ্চলে কোনো পণ্য বা যেহেতু আমরা সুতা তৈরি করব, এখানে স্লাইবার সেট করা হয় এবং রবিং সেট করা হয়। যেহেতু কম্বিং মেশিনের নিয়ে আলোচনা হচ্ছে, এখানে সাধারণত স্লাইবার বা মিনি ল্যাব সেট করা হয়ে থাকে। ক্রিল বা ফিড অঞ্চলের অংশসমূহকে আবারও কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন ল্যাপ রোলার, ফিড প্লেট, গিপার বা নিপার প্লেট। এই যে ল্যাপ রোলারের উপর বসানো থাকে, ল্যাপকে আস্তে আস্তে ফিট করে। ল্যাপ রোলার খাস কাটা কাঠের তৈরি, ফলে ল্যাপ সহজেই রোলারের উপর গ্রিপিং হয়, স্লিপ করার কোনো অবকাশ থাকে না। সাধারণত যে ল্যাপ আমরা মেশিনে সেট করি, এই ল্যাপ থেকেই আস্তে আস্তে যে আঁশসমূহ মেশিনে ফিড হয় বা মেশিনে প্রবেশ করে, এবং এই ল্যাপ যে রোলারটার সাথে ল্যাপটাকে জড়ানো হয়, এই ল্যাপ কাঠের তৈরি খাস কাটা থাকে, ফলে কোনো সময় দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে ল্যাপ রোলারটা ঘুরছে না, বা সম পরিমাণে সবসময় যাতে মেশিনে আঁশসমূহ প্রবেশ করতে পারে, সেই কারণেই রোলারের গায়ে খাস কাটা অংশ ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসলো কি ফিড রোলার ল্যাপকে মূল মেশিনে প্রবেশ করতে সহায়তা করে। অর্থাৎ আমরা এই ল্যাপকে, অর্থাৎ রোলার সহ যে ল্যাপটা ব্যবহার করা হয়েছে, এই ল্যাপ যখন ফিড রোলারের উপর বসানো হয়, সেই সময় ল্যাপকে সামনের দিকে অগ্রসর হইতে ফিড রোলার সহায়তা করে। পাশাপাশি কি ফিড প্লেট। ফিড রোলারের নিচে ফিড প্লেট থাকে, ফিড প্লেটের উপর দিয়েই মিনি ল্যাপ আস্তে আস্তে মেশিনে প্রবেশ করে। অর্থাৎ যে কোনো কিছু মেশিনে প্রবেশ করানোর জন্য একটা নির্দিষ্ট প্লেট বা নির্দিষ্ট জায়গা ব্যবহার করা হয়। তার উপর দিয়েই বা তার মধ্যে দিয়েই সাধারণত মেশিনে ওই পণ্যটা যেটা মেশিনে প্রবেশ করানো হবে সেটা প্রবেশ করতে সহায়তা করে। অর্থাৎ ফিড প্লেটের কাজ হচ্ছে যে ল্যাপকে আমরা মেশিনে সেট করছি, এই ল্যাপকে মেশিনে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যেতে সহায়তা করে। তারপরে হলো নিপার প্লেট বা গ্রিপার। কম্বিং মেশিনের মিনি ল্যাপ কম্বো করার জন্য পর্যায়ক্রমে গ্রিপার ফিড প্লেট ল্যাপকে ধরে রাখে, ফলে কম্বো দ্বারা আঁশসমূহকে আশ্রিয়ে সামনের দিকে নিয়ে যায়। অর্থাৎ
কম্বিং মেশিনে সাধারণত আমরা যে মিনি ল্যাপকে ব্যবহার করছি, এই মিনি ল্যাপের সাথে যে সকল আঁশসমূহ থাকে এই আঁশসমূহকে কম্বো করে, অর্থাৎ কম্বো করা বলতে আমরা বুঝি যে আঁচড়িয়ে সোজা বা সমান্তরাল করা। যখন কম্বো করার ফলে যে আঁশসমূহ আঁচড়িয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যদি আঁশসমূহকে শুধুমাত্র আঁচড়িয়েই যাই, সেক্ষেত্রে আঁশকে সামনের দিকে না নিলে পারে মেশিনে সমস্যা তৈরি হয়। এই কারণে যে আঁশসমূহকে আঁচড়ানো হলো, এই আঁশসমূহকে সামনের দিকে নিয়ে যাইতে নিপার প্লেট বা গ্রিপার কাজ করে থাকে। কম্বিং অঞ্চল, মেশিনের মূল কম্বিং কাজটা এই অঞ্চলে হয়ে থাকে। কম্বিং অঞ্চল সিলিন্ডার ও টপ কম্বো নিয়ে গঠিত হয়। অর্থাৎ আমরা যে কম্বিং মেশিন নিয়ে আলোচনা করছি, এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে আঁশসমূহকে আমরা মেশিনে ব্যবহার করব বা আঁশসমূহকে যে স্লাইবারটা তৈরি করব বা কম্বিং স্লাইবারটা যে তৈরি করতে হবে, তখন এই কম্বিং অঞ্চল বা কম্বো অঞ্চল দিয়েই সাধারণত সম্পূর্ণ কাজটুকু হয়ে থাকে। অর্থাৎ যে আঁশগুলোকে আঁচড়িয়ে সোজা এবং সমান্তরাল করা হচ্ছে এবং ছোট যে আঁশগুলো থাকে সেই আঁশগুলোকে আলাদা করে দেওয়া হয়। অর্থাৎ আঁশসমূহকে আঁচড়িয়ে ছোট আঁশকে আলাদা করে এবং সমপরিমাণ বা বড় আঁশকে টেনে নিয়ে যাওয়ার যে কাজটা হয়ে থাকে সাধারণত কম্বিং অঞ্চলে হয়ে থাকে। তারপর আসলে কি টপ কম্বো, একসারি নিডেল দ্বারা ঝুলন্ত অবস্থায় টপ কম্বো বসানো থাকে। এটা নির্দিষ্ট সময় পর পর ল্যাপের উপরের অংশসমূহ আঁচড়িয়ে দেয় এবং নয়েল দূর করে থাকে। এই একটু আগেই যেমন বললাম যে ছোটো আঁশসমূহকে আলাদা করা, অর্থাৎ ছোটো আঁশসমূহকে সাধারণত নয়েল আমরা বলে থাকি। অর্থাৎ একসারি নিডেল, এখানে যে টপ কম্বো আছে অর্থাৎ আঁচড়ানোর জন্য, অর্থাৎ যে আঁশগুলোকে আমরা আঁচড়াবো এই আঁচড়ানোর জন্যই একসারি নিডেল ব্যবহার করা হয় এবং এটা সাধারণত যে রোলারটা আছে এই রোলারের 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ অংশটা সাধারণত ফাঁকা রাখা হয় আর বাকিটা এই বিভিন্ন নিডেল দ্বারা আটকানো হয় এবং এই নিডেলের সাহায্যে সাধারণত আঁশগুলোকে আঁচড়িয়ে নেওয়া হয়। এবং এই কম্বিং করার সময় দেখা যায় যে নির্দিষ্ট পরিমাণ ল্যাপ সামনে আগানোর ফলে ওই পরিমাণ আঁশকে আঁচড়িয়ে আবার ওখান থেকে যে জায়গাটুকু ফাঁকা থাকছে বা নিডেল থাকে না সেইটুকু ঘুরতে যে সময়টুকু লাগে সেই সময় আবার ল্যাপ আসে এবং ওই যে আঁচড়ানো অংশের সাথে যোগ হয়। সিলিন্ডার কম্বিং মেশিনের মূল একটি অংশ। এর প্রায় 3 ভাগের 1 ভাগে নিডেল বসানো থাকে এবং 2 ভাগ মসৃণ ইস্পাত দ্বারা আবৃত থাকে। নিডেলের সাহায্যে ল্যাপের নিচের অংশ থেকে নির্দিষ্ট দৈর্ঘ্যের চেয়ে ছোট আঁশ, নেপস ও অপদ্রব্য ইত্যাদি আঁচড়িয়ে দূর করা হয়। ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ, অপদ্রব্য ইত্যাদি সিলিন্ডারের পিছনে বসানো ব্রাশের সাহায্যে নোয়েল আকারে বক্সে জমা হয়। সাধারণত সিলিন্ডারটা আমরা কম্বিং মেশিনে যে সিলিন্ডারটা ব্যবহার করে থাকি এই সিলিন্ডারের 3 ভাগের 1 ভাগে নিডেল বসানো হয় এবং বাকি 2 ভাগ জায়গাটা সাধারণত ইস্পাত দিয়ে তৈরি, প্লেন ইস্পাত দিয়ে তৈরি একটা প্লেট দিয়ে আটকানো থাকে, যার ফলে যখন আমরা আঁশসমূহকে আঁচড়াই এবং এই আঁচড়ানোর ফলে ওই আঁশের মধ্যে যে ছোট দৈর্ঘ্যের বা নেপস বা অপদ্রব্য যেগুলো থাকে সেগুলোকে আলাদাভাবে বের করে টেনে নিয়ে নেয় এবং আমাদের চাহিদা মতো যে বড় দৈর্ঘ্যের আঁশগুলোকে আমরা ব্যবহার করব পরবর্তী স্টেপে স্লাইবার বানাইতে বা স্লাইবার তৈরি করতে, সেক্ষেত্রে তার সুবিধার জন্যই সাধারণত এই সিলিন্ডার অংশ থেকে যে ব্রাশিংয়ের মাধ্যমেই নয়েল, অপদ্রব্য এবং নেপস জাতীয় যে অংশটা থাকে সেই অংশ দূর করতেই এই সিলিন্ডার অংশ বা সিলিন্ডার ব্যবহার করা হয়ে থাকে। ডেলিভারি অঞ্চল, এই অংশে কম্বিং করা বড় বড় আঁশসমূহকে একত্রিত করে স্লাইবার আকারে ডেলিভারি দেয়। ডেলিভারি অঞ্চলে ডিটাচিং ও অ্যাটাচিং রোলার, ডেলিভারি রোলার এবং ডেলিভারি প্লেট নিয়ে গঠিত হয়ে থাকে।
অর্থাৎ এই যে আমরা কম্বিং করব বা যে আসমকে কম্বিং করা হচ্ছে, এই আসমকে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে ডেলিভারি করা হয় বা মেশিন থেকে বের করার একটা পন্থা বের করা হয়। অর্থাৎ যে অঞ্চল দিয়ে মেশিন থেকে স্লাইবার সমূহ বের হবে সেই অঞ্চলকেই সাধারণত ডেলিভারি অঞ্চল বলা হয়ে থাকে। এবং এই ডেলিভারি অঞ্চলের মধ্যে ডিটাচিং রোলার, ডেলিভারি রোলার এবং ডেলিভারি প্লেট নিয়ে গঠিত হয়ে থাকে। এখন দেখি এই যে ডেলিভারি অঞ্চলের যে অংশগুলো আছে সেই অংশের মধ্যে কী কী আছে। ডেলিভারি প্লেট, এই প্লেটের উপর দিয়ে স্লাইবার সমূহ সামনের দিকে অগ্রসর হয়। অর্থাৎ আমরা যে আসমূহকে কম্বিং করলাম, কম্বিং করে এই আসমূহকে নিয়ে যখন একটা স্লাইবার তৈরি করা হচ্ছে, এই স্লাইবার সমূহ একটা নির্দিষ্ট পন্থা দিয়ে বা পথ দিয়ে বের করা হয়। আর যেটা এই ডেলিভারি প্লেটের উপর দিয়ে আসে এবং ডেলিভারি প্লেটের কাজ হচ্ছে স্লাইবার সমূহকে সামনের দিকে অগ্রসর করে দেওয়া। ডিটাচিং বা অ্যাটাচিং রোলার, ডিটাচিং বা অ্যাটাচিং রোলার উভয় দিকে আঁচড়ানো আঁশসমূহকে জোড়া লাগিয়ে আঁশের স্তরসমূহকে সামনের দিকে ডেলিভারি দেয়। অর্থাৎ আমরা যখন এই কম্বিং করব, এই কম্বিং করতে গেলে যে আঁশকে আঁচানো হচ্ছে, সাধারণত একটা অংশ আঁচানোর পরে বা ওই আঁচানো অংশ এবং পূর্বের অংশ অর্থাৎ ল্যাপের স্বাদ থেকে বা ল্যাপ থেকে যে অংশটা আসে এই অংশকে সাধারণত আলাদা করে ফেলে। আলাদা করার পরে পুনরায় আবার এই আঁচড়ানো অংশ এবং ল্যাপের অংশকে নতুন করে আঁচড়ানোর জন্য আঁচড়িয়ে মানে একসাথে করার জন্যই এই ডিটাচিং রোলার বা অ্যাটাচিং রোলার ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন আঁশসমূহকে আঁচড়ানো হলো, একটা আঁশ এক জায়গা থেকে সরে যখন আলাদা হয়ে যাচ্ছে, সেই আলাদা অংশকে পুনরায় আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসাই এই ডিটাচিং বা অ্যাটাচিং রোলারের কাজ। ডেলিভারি রোলার, ডিটাচিং রোলারের মাধ্যমে ডেলিভারি করা আঁশসমূহ ডেলিভারি রোলার টেনে নিয়ে যায় এবং স্লাইবার ডাবলিং প্লেটে গিয়ে পড়ে। অর্থাৎ আমরা যখন ডিটাচিং রোলার বা অ্যাটাচিং রোলারের মাধ্যমে আঁশসমূহকে একসাথে লাগানো হলো বা জোড়া লাগানো হলো, এই জোড়া লাগানো আঁশসমূহকে মেশিন থেকে সামনের দিকে অগ্রসর করার জন্য ডেলিভারি রোলার টেনে নিয়ে যায় এবং এই ডেলিভারি রোলার যখন আসে তখন সাধারণত স্লাইবার আকারে বা রোপ আকারে আসে। এই স্লাইবার সমূহ ডাবলিং প্লেট, পরবর্তী স্টেপে আসে ডাবলিং অঞ্চল। এই ডাবলিং প্লেট বা একসাথে করার জন্য সামনের দিকে গিয়ে পরে বা সামনের দিকে নিয়ে আসে। এরপর আসলো কি ডাবলিং অঞ্চল। অর্থাৎ আমরা সাধারণত জানি যে একসাথে সাধারণত 6টা বা 8টা মিনি ল্যাব থেকে বা 4টা মিনি ল্যাব থেকে একটা স্লাইবার তৈরি করা হয়। আচ্ছা, এখন ডাবলিং অঞ্চলটা টোটালটা একটু দেখি। ডাবলিং অঞ্চলে 3 থেকে 4টি স্লাইবার একত্রে ডাবলিং করে একটির আকার নেয়। স্লাইবার সমূহ ডেলিভারি প্লেট থেকে 90 ডিগ্রি কোণ করে ডাবলিং প্লেটে এসে পড়ে এবং ডাবলিং প্লেটের উপর দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে ডাবলিং অঞ্চলের দিকে এগিয়ে যায়। অর্থাৎ আমরা সাধারণত দেখি যে একটা মেশিনে যখন ল্যাপ বা স্লাইবার তৈরি করা হয়, এক্ষেত্রে সাধারণত 6টা, 4টা বা 8টা পর্যন্ত মিনি ল্যাব মেশিনে সেট করে একটা স্লাইবার আমরা পাই। অর্থাৎ এই যে 4টা বা 6টা যখন মিনি ল্যাব থেকে আঁশসমূহকে আশ্রিয়ে নিয়ে 4টা পথ দিয়ে বের হয়ে আসে এবং এই 4টা পথ দিয়ে বের হয়ে আসে একটা স্লাইবার যখন যে ডেলিভারি হচ্ছে, এই একটা স্লাইবার ডেলিভারি করার জন্য এই 4টা স্লাইবার বা 4টা মিনি ল্যাব থেকে প্রাপ্ত আঁশসমূহকে একটা অংশে বা এক জায়গায় করার জন্যই ডাবলিং অঞ্চল ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে 4টা বা 6টা যে স্লাইবারের 4টা বা 6টা মিনি ল্যাব থেকে আঁশসমূহ আসে এই একত্রিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই করে থাকে হচ্ছে ডাবলিং অঞ্চল। ডাফটিং অঞ্চল, একত্রিত স্লাইবার সমূহ ডাফটিং অঞ্চলে প্রবেশ করে এবং প্রচলিত 2/2 অথবা 3/3
থ্রি ড্রাফটিং পদ্ধতির মাধ্যমে স্লাইবারের একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে একটি স্লাইবার তৈরি করে এবং উৎপাদিত স্লাইবার ক্যানে জমা করা হয়। অর্থাৎ আমরা যে সকল স্লাইবার সমূহ বা মেশিনে তৈরি করা হচ্ছে, অর্থাৎ মিনি ল্যাব থেকে যে স্লাইবারটা তৈরি করা হচ্ছে, এই ড্রাফটিং অঞ্চলের মধ্যে দিয়ে সাধারণত আমরা ব্যবহার করতে হয় 2/2 অথবা 3/3 ড্রাফটিং পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে সাধারণত 4টা স্লাইবারকে একত্রিত করে একটি স্লাইবার তৈরি করে সাধারণত ক্যানে জমা করে থাকে। আজকের ক্লাসের মূল্যায়ন, অর্থাৎ আমরা আজ থেকে কি জানতে পারলাম সেটা হচ্ছে যে কম্বিং মেশিনের প্রধান অংশসমূহ সম্পর্কে জানতে পারলাম। তো এবং এখানে বলে রাখি যে প্রধান অংশসমূহ কম্বিং অঞ্চল, ড্রাফটিং অঞ্চল এবং যে অঞ্চলগুলো আছে এর কোন কোন কাজগুলো হয়ে থাকে সেটা আমরা সম্পর্কে আলোচনা করলাম এবং আমরা পরবর্তী ক্লাসে যাব। তো বাড়ির কাজ, তো শিক্ষার্থীরা আমরা যে এই কাজ থেকে বা এই ক্লাস থেকে যেটা শিখলাম সেটার মধ্যে থেকে তোমরা কম্বিং মেশিনের প্রধান অংশসমূহ সম্পর্কে তোমরা নিজের ভাষায় নিজেদের মতো করে একটু লেখার চেষ্টা করো। এটাই হচ্ছে তোমাদের পরবর্তী বাড়ির কাজ। তো ধন্যবাদ শিক্ষার্থী তোমাদের সকলকে। আমরা আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হইব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।